কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের সকলের দোয়ায় খুবই ভালো আছি। তো আজ তোমাদের সামনে আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ সম্পর্কে। তো প্রবন্ধটার নাম বাংলা নব্য লেখকদিগের প্রতি নিবেদন। মানে বাংলার নব্য লেখক যারা নতুন লেখালেখি করতে চায় তাদের প্রতি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিবেদন বা যেটা এখন অ্যাডমিশন পরীক্ষা দিবা বা তুমি যখন পড়বা, তখন তোমরা যেমন আমাদের কাছ থেকে জিজ্ঞেস করো যে, "ভাইয়া কিভাবে পড়বো বা কোনটা পড়বো?" আমরা যেমন তোমাদের সাজেশন দেই। কারণ আমরাই বেশি অভিজ্ঞ। এজন্য সাজেশন দেই। তো তারপরে যখন বিসিএস পড়বা, তখন বিসিএস ক্যাডার বড় ভাইদের কাছ থেকে সাজেশন নিবা। কারণ তারা সে বেশি অভিজ্ঞ। তুমি যখন ক্রিকেট খেলা করবা, খেলোয়াড়দের কাছ থেকে সাজেশন নিবা। তুমি যখন কুকিং করবা, রান্না-বান্না করবা, তখন যারা রান্নায় রাঁধুনি, সেরা রাঁধুনি তাদের কাছ থেকে সাজেশন নিবা। তো ঠিক তেমনইভাবে যারা লেখক তারা সাজেশন নেবে কার কাছ থেকে? বিখ্যাত লেখকদের কাছ থেকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেহেতু সাহিত্য সম্রাট তাহলে অবশ্যই তার কাছ থেকে তারা শিক্ষা নিতে পারে। তো তিনি লেখকদের জন্য আসলে একটা অ্যাডভাইস বা একটা সাজেশন বা আমরা যেগুলো চাই যে ভাই একটা সুপার সাজেশন একটা নিনজা টেকনিক দেন। তো সেরকম যারা লেখালেখি করতে চায় তাদের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা নিবেদন যে কি করতে পারো সাজেশন। তাই এই প্রবন্ধটা আসলে তিনি ১২ টা টপিকে বলেছে যে ১২ টা বলেছে যে এই ১২ টা যদি তুমি মানতে পারো তাহলেই তুমি একজন ভালো লেখক হইতে পারবা। তো আমরা আস্তে, আস্তে টপিক গুলো দেখব। চলো তার আগে আমরা একটু লেখক পরিচিতিটা একটু নিয়ে নিই। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ খ্রিস্টাব্দের ২৬শে জুন পশ্চিমবঙ্গের ২৪ পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এবং তিনি কি ছিলেন? তিনি পেশাগত জীবনে ম্যাজিস্ট্রেট ছিলেন। ওকে? মানে তিনি পড়াশোনার পাশাপাশিও কি ছিলেন? তিনি পড়াশোনার পাশাপাশিও কিন্তু একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। এবং তার বাবা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন ডেপুটি কালেক্টর। ওকে? তাহলে তোমরা একটু এই জিনিসগুলো দেখে রাখো। কারণ অনেক সময় দেয় যে কোন লেখক পেশায় ম্যাজিস্ট্রেট ছিলেন। তাহলে কে? ম্যাজিস্ট্রেট ছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তিনি কি ছিল? তিনি বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করতেন ১৮৭২ সালে। তিনি ১৮৭২ সালে কি করতেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করতেন এবং ১৮৫২ সালে কি করলেন? সংবাদ প্রভাকর পত্রিকার কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু হয়। তাহলে তার সাহিত্য চর্চা শুরু হয় কত সাল থেকে? ১৮৫২ খ্রিস্টাব্দ থেকে সং সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা লেখার মাধ্যমে, ওকে? কবিতা প্রকাশের মাধ্যমে শুরু হয় এবং তার গ্রন্থের সংখ্যা কতটি? ৩৪ টি। এই যে, তাইলে বঙ্কিমচন্দ্রের ১ম উপন্যাসের নাম কি জানো? 'দুর্গেশ নন্দিনী'। তার ১ম উপন্যাসের নাম কি? এটা কিন্তু অনেক পরীক্ষায় দেয়। এছাড়াও তার আরো কিছু আছে 'কপালকুণ্ডলা'। এগুলো তুমি যখন নীলক্ষেত বা কোনো বইয়ের দোকানে যাবা, তখন বারে, বারে তোমার এগুলো চোখে ভাসবে। 'কপালকুণ্ডলা' আছে, 'কৃষ্ণকান্তের উইল' আছে, 'বিষবৃক্ষ' আছে, 'মৃণালী' আছে, 'চন্দ্রশেখর', 'আনন্দমঠ', 'দেবী চৌধুরানী'। এই 'দেবী চৌধুরানীর' নাম কিন্তু তোমরা শুনছো। এটা নিয়ে কিন্তু অনেক নাটক-টাটকও বানানো হয় মনে হয়। হ্যাঁ, নাটক বানানো হয় ওই যে আ কি বলে? স্টার জলসায়। তারপরে 'রাজসিংহ', 'সীতারাম', 'রাজমোহনস ওয়াইফ'। ওকে? মানে এটা তার ইংরেজি লেখা। 'রাজমোহনস ওয়াইফ' কি লেখা? এটা তার ইংরেজি উপন্যাস। ওকে? তাইলে আমরা এতক্ষণ যতগুলো নাম বললাম, এগুলো সব তার উপন্যাস। ১ম উপন্যাস 'দুর্গেশ নন্দিনী'। এটা ছাড়াও সে 'কপালকুণ্ডলা', 'মৃণালী', 'বিষবৃক্ষ', 'কৃষ্ণকান্তের উইল', 'চন্দ্রশেখর', 'আনন্দমঠ', 'দেবী চৌধুরানী', 'রাজসিংহ', 'সীতারাম', 'রাজমোহন এরকম আরো নানান মানে উপন্যাস লিখেছেন। আর আমরা আজকে পড়তেছি কি? তার আমরা আজকে পড়তেছি তার প্রবন্ধ। তার প্রবন্ধের ভিতর আছে কি, কি প্রবন্ধ আছে? প্রবন্ধ গ্রন্থের ভিতরে আছে হলো 'লোকরহস্য', 'বিজ্ঞান রহস্য', 'কমলাকান্তের দপ্তর', 'কাম্য', 'কৃষ্ণচরিত্র', 'বিবিধ প্রবন্ধ' গ্রন্থ। ওকে? এই যে বাংলা সাহিত্যের অসামান্য অবদানের জন্য তাকে কি উপাধি দেয়া হয়? সাহিত্য সম্রাট। এজন্য কিন্তু ১ম তাকে সাহিত্য সম্রাট বলতাম। ওকে? এবং তিনি ১৮৯৪ খ্রিস্টাব্দে ৮ এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। তো এতক্ষণ যেটা পড়লাম আসলে কবি পরিচিতিটা পড়লাম। কবি পরিচিতিটা তোমরা একটু মোটামুটি দেখে নিও, একটু পড়ে নিও, রিডিং দিয়ে নিও। কারণ অবশ্যই কবি পরিচিতি তো জানা উচিত আমাদের। তাহলে এখন চলো আমরা মেইন পড়াশোনায় ঢুকি। ওকে? তাহলে কি বলছে? আমি ১ম কি বলছি? সরি, প্রবন্ধটার পয়েন্টে কি বলছে? যশের জন্য লিখিবেন না। যশ মানে কি? যশ মানে খ্যাতি। আমরা লেখালেখি করি সেলিব্রিটি হওয়ার জন্য। আমরা ভাবি যে এই জিনিসটা যদি লিখি তাহলে আমি সেলিব্রিটি হয়ে যাবো বা আমাকে সবাই দেখবে। তো এই জিনিসটা যদি মাথায় থাকে তাহলে আসলে লেখালেখি হয় না। তো কি বলছে? যশের জন্য লিখিবেন না। প্লিজ সেলিব্রিটি হওয়ার জন্য লেখা যাবে না।
তাহা হইলে যশও হইবে না, তাহলে আপনি সেলিব্রিটিও হইতে পারবেন না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনা আপনি আসিবে। তাহলে কি বলছে? যে বলছে যশের জন্য লেখালেখি করা যাবে না। যদি তুমি সেলিব্রিটি হওয়ার জন্য লেখালেখি করো, তাহলে তুমি কখনো সেলিব্রিটিও হইতে পারবা না। আর সাথে তোমার লেখালেখিও হবে না। যদি তোমার লেখা ভালো হয় তাহলে তুমি এমনিই সেলিব্রিটি হয়ে যাবা। ওকে? আমার কাছে অনেকে আমি যেহেতু কবিতা লিখি, গল্প লিখি, তো এসে আমার কাছে অনেকেই বলে, "ভাইয়া কিভাবে কবিতা লিখবো? কিভাবে শুরু করবো? ভাইয়া এটা লিখে গেলে আমি কেমন টাকা ইনকাম করতে পারবো?" বা কি তখন তাদেরকে আমি বলি যে, "আসলে টাকার জন্য তোমার লিখলে হবে না, যশের জন্য লিখলে হবে না। তোমার লিখে যেতে হবে তোমার মনে যেটা চায়। দেখবা তুমি একদিন যদি তোমার লেখা ভালো হয় তুমি অবশ্যই গ্রহণযোগ্যতা পাবা।" তারপরে কি বলছে? টাকার জন্য লিখিবেন না। কি বলল? এই দেখো ২য় লাইনে চলে আসছে। টাকার জন্য লিখিবেন। এটা কিন্তু তোমাদের মেইন সমস্যা থাকে। তোমরা সবাই ভাবো কবি লেখকরা খুব টাকার, খুব সেলিব্রিটি, খুব টাকার মালিক। তো এগুলো তোমাদের মাথায় থাকে। তো আসলে টাকার জন্য লিখতে হয় না, যশের জন্য লিখতে হয় না। তারপরে কি বলছে? যে ইউরোপে এখন অনেক লোক টাকার জন্য লেখে। টাকাও পায়, লেখাও ভালো হয়। কিন্তু আমাদের এখনো সেদিন হয় নাই। ইউরোপ, আমেরিকার দিকে অনেকে টাকার জন্য লেখে। কিন্তু টাকার জন্য কেমন লেখে? প্রফেশনাল মানুষ। যেমন ধরো যে হুমায়ূন আহমেদ এনারা একসময় যখন প্রযোজকরা বা প্রকাশনের লোকেরা বলত যে, "স্যার একটা লিখতেই হবে। এই বই মেলে একটা বই বের করতেই হবে।" তো তখন তারা লিখত। কিন্তু তাদের লেখা ভালো হইতো। কিন্তু আমাদের তো মনে করো যে সেরকম যুগ নাই যে তুমি আমি তো সেরকম প্রফেশনাল না যে আমরা এক্কেবারে টাকার জন্য যে এই বসে পড়লাম আর লিখে ফেললাম এমন তো না, বুঝছো? এজন্য বলছে যে অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃদ্ধি প্রবল হইয়া পড়ে। মানে তুমি যখন টাকার জন্য লিখবা, ধরো আমি যদি তোমাকে টাকা দেই যে আচ্ছা ধরো যে আমি তোমাকে টাকা দিলাম যে তুমি আমাকে আমার নিয়ে একটা কবিতা লিখে দিও বা একটা গল্প লিখো তুমি। তো তখন তুমি কি করবা? লোকরঞ্জন প্রবৃদ্ধি প্রবল হইয়া পড়ে মানে কি? তখন তুমি আমার জন্য তুমি আমাকে এমন মানে পাম দিবা, এমন তেল দিবা, এত প্রশংসা করবা যে তোমার আসল লেখাটা হবে না। পুরোটাই আমার এই যে এখন যেরকম অমুক ভাই তমুক ভাই করে বেড়াও না? তখন লেখাটাও এই যে অমুক ভাই তমুক ভাই হয়ে যাবে। বুঝছো? তখন তোমরা সেই লেখার ভিতরে ঢুকিয়ে ফেলবা যে হামিম ভাইয়ের আগমন স্বাগতম। এই ধরনের। মানে হামিম ভাই ভালো লোক। আরো কি আছে? আমি তো ওগুলো খুব কম জানি। এই যে শিরায়, শিরায় রক্ত হামিম ভাইয়ার ভক্ত। বুঝছো? মানে এইভাবে তোমরা মনে করো যে লেখার ভেতর তখন লেখার আর কি পাঠক রুচি থাকে না। বুঝছো? তা কি বলছে? এখন আমাদেরকে দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করলে আর রোগরঞ্জন করিতে গেলে রচনা বিকৃতি অনিষ্টকর হইয়া ওঠে। আমরা যদি এখন সাধারণ পাঠকদের এই যে রুচি আর শিক্ষা বিবেচনা করে যদি লোকরঞ্জন করি তাহলে কি হবে? আমাদের রচনার বিকৃতি হবে এবং অনিষ্ট হবে। তাহলে তার ২ টা রুলস আমরা পড়ে নিলাম। একটা কি বলল? একটা বলল হলো তোমরা যশের জন্য লিখালিখি করা যাবে না। আরেকটা বলল কি টাকার জন্য লিখালিখি করা যাবে না। ওকে? তারপরে চলো আর দেখি আর কি, কি। তারপরে বলছে, যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মানুষের যাতে কিছু মঙ্গল সাধন করিতে পারেন। মানে যদি তোমার মনে হয় যে লেখালেখি করে আসলে দেশের জন্য কোনো একটা লাভ করতেছি বা মানুষের জন্য মঙ্গল সাধন করতে পারতেছি অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারতেছেন। মানে একটা সৌন্দর্য দেখতে পারতেছেন তাহলে অবশ্যই লিখবা। তোমার যদি মনে হয় যে তোমার লেখাটা অবশ্যই মানুষের পড়া উচিত। তোমার লেখা পড়লে মানুষের একটা রুচিশীল একটা আত্মিক একটা জ্ঞান হচ্ছে তাহলে তুমি অবশ্যই লিখবা। যাহারা অন্যের উদ্দেশ্যে লেখে, তাহাদিওকে যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায় দিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে। বুঝছো? না আসলে লেখাটা আসলে লেখা তো সাধু ভাষায় টাইপের লেখা, বুঝছো? এজন্য তোমাদের হয়তোবা বুঝতে সমস্যা হচ্ছে বা আমারও একটু উচ্চারণে হয়তোবা একটু সমস্যা হচ্ছে। এখন আমি তো বইটা আগে গল্পটা এভাবে পড়িও নাই। হুট করে তোমাদের সাথে ক্লাস নিতে বলছিলা তোমরা যে, "ভাই এটার একটা ক্লাস নেন।" এজন্য পড়তেছি আর তোমাদের বোঝাচ্ছি। তাহলে কি বলছে মানে যারা অন্যের উদ্দেশ্যে লেখে, ওই যেটা বললাম যে আমি যদি তোমাদের কাছে টাকা দিয়ে বলি যে আমাকে নিয়ে একটা লিখে দিও, তখন তুমি ওই যে এমনভাবে লিখে দিবা যে ওইটাকে মনে হবে যে একটা ওইটার সাহিত্য থাকে না। সাহিত্য হবে একটা আলাদা সিস্টেমে। লেখক, কবি এদের ভিতর থাকবে এটা ইগোটিক মানুষ থাকবে। সেলিব্রিটি মানে কি? সেলিব্রিটি তুমি দেখবা যে সেলিব্রিটি মানুষদের কি বলে জানো? স্টার বলে। আমরা বলি না সুপার স্টার, মেগা স্টার। স্টার মানে কি জানো? স্টার মানে হলো তারা। তো তারার কাজ কি জানো? তারা কিন্তু ওই যে আকাশে দূর থেকে দেখতে হয়। তারাকে কিন্তু ছোঁয়া যায় না। যাকে ছোঁয়া যায় সে কখনো স্টার হইতে পারে না। এজন্য মানে তোমার মনে অহংকার, আমি অহংকারের কথা বলতেছি না। তোমাদের মনে অহংকার রাখা যাবে না। কিন্তু তোমাদের ভেতরে একটা স্টার ভাইব থাকতে হবে। মানে যারা লেখক, যারা কবি এরা যদি সচরাচর এদেরকে ছোঁয়া যাবে না, ধরা যাবে না। এদেরকে দূর থেকেই দেখতে হবে। দূর থেকেই ভালোবাসতে হবে। দূর থেকে এদের সাহিত্যকে ভালোবাসতে হবে। এখন আমি লেখক, আমি কবি। আমি যদি সবার সঙ্গে খুব মিলেমিশে মানে একেবারে সাধারণ হয়ে যাই, অবশ্য মনে হিংসা রাখা যাবে না। মানে তোমার একটা পজিটিভ ইগো থাকতে হবে। ওকে?
মানে তোমাকে স্টার ভাবতে হবে যে স্টারকে সবাই ছুঁইতে পারে না। সেরকম একটা জিনিস। এজন্য এরকম একটা ভাব তোমার ভেতর থাকতে হবে। তাহলে এইবার চলো, এই যে আরেকটা লাইন আছে ৪ নাম্বার রুলস কি বলছে? আমরা ৩ নাম্বার রুলস পর্যন্ত পড়ছি। ৪ নাম্বার হচ্ছে যাহা অসত্য, মানে যাহা মনে করো অসত্য মানে কি? যাহা মিথ্যা, ধর্মবিরুদ্ধ মানে ধর্মের বিরুদ্ধে কথা বলে। পরনিন্দা, পরপীড়ন, স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না। হিতকর মানে কি জানো? হিতকর মানে হলো উপকার বা প্রয়োজনীয়, ওকে? তাহলে কি বলছে যে, যেগুলো অসত্য মানে মিথ্যা কথা, তারপরে ধর্ম বিরুদ্ধ হয়ে যে ধর্ম দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দেয়, পরনিন্দা একজনকে নিন্দা করা। কখনো একটা ভালো মানুষের কাজ পরনিন্দা কখনো হতেই পারে না। আর ইসলামে তো পরনিন্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন শরীফে বলে দিছে যে, তোমরা কেউ কাউরে নিন্দা করো না। তাহলে তুমি যদি কাউকে একজন নিন্দা করো, পরনিন্দা করো তাহলে কি তুমি কোরআনকেই অস্বীকার করে ফেলতেছো বা কোরআনের আইনটাকেই তুমি লঙ্ঘন করতেছো। তাহলে বুঝো যে আল্লাহর আইনটা লঙ্ঘন করার জন্য তুমি কোথায় চলে যাচ্ছ? তোমার তোমার কাছেই ধরা থাকলো। তারপরে পরপীড়ন, কাউকে পীড়ন দেওয়া, কাউকে কষ্ট দেওয়া, স্বার্থ সাধন মানে কোন একটা জিনিস স্বার্থের জন্য লেখা। ধরো যে এখন আমাদের এই যে অনেক আছে এই যে সবুজ সাংবাদিক, নীল সাংবাদিক এই যে মানে কি বলবো? এই সাংবাদিকরা যেমন মনে করো যে লেখালেখি করে যে কেমন লেখালেখি করে সাংবাদিকরা? সাংবাদিকরা এসে যেমন মনে করো যে বলে যে আ আপনি আমাকে যদি এত টাকা না দেন আপনার নামে কিন্তু লিখে দিব। তার মানে কি এরা স্বার্থ সাধন। তার স্বার্থ টাকার জন্য সে লিখতেছে। বা টাকা পাইলে আর ঝামেলা করতেছে না। বুঝছো? তাহলে এই জিনিসগুলো কখনো কি মানুষের উপকার হতে পারে না। তাহা একেবারে পরিহার্য। মানে এই জিনিসগুলো একেবারে বাদ দিতে হবে। ওকে? পরিহার্য মানে কি? পরিহার্য মানে একেবারে বাদ দিয়ে দাও। এটার কোনো দরকারই নাই। মানে এটা অদরকারি। সত্য ও ধর্ম সাহিত্যের উদ্দেশ্য। সাহিত্য কি? সত্য এবং ধর্মের উদ্দেশ্য। আসলে ধর্ম ব্যতীত পৃথিবীর কোনো কিছুই না, বা কিছুই সঠিক না। এই যে এখন যেমন এই যে ট্রান্সজেন্ডার, এলজিবিটি এই যে নারীর ক্ষমতায়ন কি ভুংচুং শুরু করছে তোমরা তো দেখতেছো। এগুলোকে আসলে কি মানে আমি একটা লজিক বুঝি না। নারীরা সমান অধিকার চাচ্ছে। কিন্তু আমাদের ইসলামে কিন্তু নারীকে বলা আছে রুব্বাতুল বায়েত মানে কি জানো? ঘরের রানী। তাহলে রানী কেন কাজ করবে? তুমি রাজা রানীকে কখনো কাজ করতে দেখছো? তাদের কাজ কারা করে? তাদের কাজ করে তার প্রজারা। এখন তারা যদি নিজেরাই যদি সে কামলা খাটতে চায়, প্রজা হইতে চায়, তাহলে কি? তাহলে সমতা কি? তারা তো নিচে ডিমোশন হচ্ছে রে ভাই। তাদের প্রতিরূপান্তর হচ্ছে। তারা প্রতিরূপান্তর চাচ্ছে। মানুষ উন্নত হতে চায়, তারা অবনতি হতে যাচ্ছে। মানে আসল জিনিস অতি সুখ মানুষকে সয় না। এই একটা কথা আছে। আর শয়তান তো আছেই। মানে আমরা আস্তে এমন একটা জিনিসের দিকে যাচ্ছি, আমরা তোমরা হয়তোবা শুনছো যে শয়তান, লুসিফার আমাদের অনেক দেখবা যে অনেক সায়েন্স ফিকশন বইতে লুসিফার নাম লেখা থাকে। আসলে শয়তানের নাম বলে। তো আমরা আসলে শয়তান যেই জিনিসগুলো কায়েম করতে চাইছে দুনিয়ায়, আমরা আসলে সেই দিকেই যাচ্ছি, বুঝছো? ওদের ইনডাইরেক্টলি ভাবে আমাদের সেই জিনিসগুলো আমাদের মাথায় পুশ করতেছে। তাহলে চলো আমি অতিরিক্ত কথা বাড়াবো না। আমি কথায় আসি। যাহা লিখিবেন তা হঠাৎ ছাপাইবেন না। এই জিনিসটা কিন্তু খুব একটা ইম্পোর্টেন্ট কথা। তোমরা যারা লেখালেখি করতে চাও তাদের জন্য। মানে তুমি যা লিখছো সেটা হঠাৎ করে ছাপাবা না। হঠাৎ করে আজকে লিখেই পেপারে দিয়ে দিলে এমন না। কিছুকাল ফেলিয়া রাখবে। কিছুকাল ফেলে রাখবা, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন। তা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস ২-১ বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ হয়। যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী তাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না। এজন্যই সাময়িক সাহিত্য লেখকদের পক্ষে অবনতিকর। মানে এইটার মেইন কাহিনী কি? তুমি একটা জিনিস লিখছো, লিখেই হুট করে সেটাকে প্রকাশ করে দিবা না। সেটা কিছুদিন ফেলে রাখো, আবার অনেকদিন পরে দেখো। দেখলে দেখবা যে তার থেকে তুমি আসলেই খুব সুন্দর কিছু একটা তুমি ভুল বের করতে পারবে। যেমন আমি কবিতা লেখা শুরু করছি ক্লাস 2 তে। আমার জীবনের ১ম কবিতাটা আমি ক্লাস 2 তে লিখেছি। তারপরে ক্লাস 8 এ লিখছি ২-৩ টা। তারপরে মেন হলো 9-10 থেকেই মেন হলে মনে করো যে আমার 9 এর যে কবিতাটা লেখা আছে। ওই 9 এর কবিতাটা আর এখন আমার যে অনার্স 3rd ইয়ারে আমি পড়ি। এখনের কবিতা ২ টার ভিতরে অবশ্যই অনেক ডিফারেন্ট থাকবে। অনেক শব্দের পার্থক্য থাকবে, অনেক মাধুর্যতা থাকবে, তাই না? তো ওই সেই ছোটবেলার কবিতাটা যখন আমি এখন আবার রিডিং দেব, আবার এখন যখন সংযোজন করব, তখন কিন্তু সেটা খুব সুন্দর একটা স্ট্রাকচার হয়ে যাবে। মানে এখন সেটা মনে করো যে মানুষের সামনে খুব কি বলে? মানে খুব গ্রহণযোগ্যতা পাবে, তাই না? যদি আমি ওটা কাভার দিতে তো এই জিনিসটাই বলল। যে বিষয়ে যাহার অধিকার নাই, সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। মানে যে বিষয়ে যাহার অধিকার নাই। তুমি যে জিনিসে অধিকার পাবা না, সেই জিনিসটা সম্পর্কে তোমার লেখালেখির কোনো দরকার নাই। এটা কি? একটা অকর্তব্য জিনিস। ওকে? সোজা কথা কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়ম রক্ষিত হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। এই দেখো এই লাইনটা তোমরা সবসময় মনে রাখবা। শুধু লেখালেখির বিষয় না। এটা তোমার দুনিয়ার চলার বিষয়ে এই জিনিসটা মনে রাখবা যে বিদ্যা প্রকাশের চেষ্টা করবা না।
কখনোই বিদ্যা প্রকাশের চেষ্টা করবে না। তোমার ভেতর যদি আসলে জ্ঞান থাকে, তাহলে অবশ্যই তোমার জ্ঞানটা তোমার সবার সামনে তুমি প্রকাশ পাবে এবং তুমি কি তোমার সবার কাছে তুমি আদরে গ্রহণযোগ্যতা পাবা। ওকে? তো এরকম আমার একটা গান লিখছিলাম। তো গানের এরকম একটা লাইন আছে যে, "জ্ঞানহীন মেয়ে আ হ্যাঁ, জ্ঞানহীন মেয়ে বাজে বেশি, জ্ঞানী সে তো বাজে না।" না সরি, "জ্ঞানহীন মানুষ বাজে বেশি, জ্ঞানী সে তো বাজে না। রূপহীন মেয়ে সাজে বেশি, রূপবতী সাজে না।" বুঝছো? তো জিনিসটা এরকমই যে যাদের জ্ঞান কম তারাই দেখবা যে বেশি বকবক করে বেশি বাজে। আর যাদের জ্ঞান অনেক মানে জ্ঞানী মানুষ তারা দেখবা যে খুব চুপচাপ থাকে। সবার কাছে শোনে। কারণ একটা জিনিস মনে রাখবা, তুমি কাউকে কিছু বলতেছো, সে তোমার আইডিয়াটা নিচ্ছে। কিন্তু তুমি শুনতেছো, তুমি হাজার মানুষের আইডিয়া নিচ্ছ। ওকে? এজন্য জ্ঞানী মানুষের ঠোঁট ছোট হয়, কান বড় হয়। এটা সবসময় মনে রাখবা। তাহলে কি বলছে? বিদ্যা প্রকাশের চেষ্টা করা যাবে না। বিদ্যা থাকলে তা এমনি প্রকাশ পাবে। চেষ্টা করতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর। মানে তুমি যদি লেখো, তোমার লেখার ভিতরে হ্যাঁ, আমি এই, আমি সেই, আমি হ্যান-ত্যান এরকম লিখতে থাকলে মনে করো জীবন অন্ধকার। তারপরে এখন প্রবন্ধে কি ইংরেজি, সংস্কৃতি, ফার্সি, জার্মান কোটেশন বেশি দেখতে পাওয়া যায়। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের ভাষা সে ভাষাতে কদাচিৎ উদ্ধৃত করবেন না। বলছে যা তুমি ভালো করে জানো না, তার সম্পর্কে তোমার কোনো বলার দরকার নাই। যেটা জানো সেটা সম্পর্কে তুমি লেখালেখি করবা। তাহলে আমরা কোন পর্যন্ত গেলাম? ৭। অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে অলংকার বা ব্যঙ্গ প্রয়োজন হয় বটে। লেখকের ভাণ্ডারে এই সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছাবে। ভাণ্ডারে না থাকলে মাথা কুটিলেও আসিবে না। মানে এটা কি আমরা অনেক সময় লেখার সময় ভাবি যে আচ্ছা এই লেখার ভিতরে একটু ফান ঢুকাই দিই। আসলে এইভাবে যদি ফান ঢুকাইতে গেলে এরকম কখনো চেষ্টা করবা না যে না এখানে একটু ফানির দরকার আছে এখানে এরকম না। তুমি লিখতে থাকো, তোমার এমনিতেই যদি দরকার হয় এখানে এমনিতেই তোমার মাথা থেকে চলে আসবে। তো অপ্রয়োজনীয় তুমি যে আম অপ্রয়োজনীয় যদি তুমি লিখো তাহলে এটা আসলে লেখকদের জন্য খুব বিরক্তিকর হয়। ওকে? যে স্থানে অলঙ্কার ও ব্যঙ্গ সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে। এটি প্রাচীন বিধি। আমি সে কথা বলি না। কিন্তু আমার পরামর্শ এই যে স্থানটি বন্ধুবর্গে পূর্ণ পড়িয়া শোনাবে। এই জিনিসটা মনে রাখবা। আমি এটা আমার মতনই বলি। মানে বুঝাচ্ছে তোমার একটা মনে করো তুমি একটা গল্প লিখলে, একটা ফানি কথা বা যা লিখছো, সেই জিনিসটা তোমার বন্ধুদের সামনে তুমি বারবার পড়ে শোনাবা বা নিজে বারবার পড়বা। মানে নিজে যখন বারবার পড়বা, পড়লে যদি তোমার কাছে বিরক্ত না লাগে তাহলে মনে করবা যে এটা কারো কাছে বিরক্ত লাগবে না। এটা সবাই শুনবে। তোমার কাছে যদি বারবার ২-৩ বার পড়ার পরে বিরক্ত লাগে তাহলে এটা কেটে দিবা। সেটা লেখার কোনো দরকার নাই। কারণ যে তুমি ২-৩ বার পড়লে যদি বিরক্ত বোধ করো, তাহলে অন্য মানুষও ২-৩ বার পড়লে বিরক্ত বোধ করবে। আর বিরক্ত বোধ করলে তো লেখালেখির দরকার নাই। ওকে? তারপরে সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। লেখালেখি করতে হবে সরলভাবে, জটিলভাবে না। কারণ তোমার পাঠককে বুঝে লিখতে হবে। লেখালেখি কি? আমি একজন টিচার। এখন আমি যদি তোমাদের এটা খুব কঠিনভাবে পড়াই, যদি তোমরা না বুঝো আমার কোনো লাভ আছে? আমি তোমাদের যখন বায়োলজি ক্লাস নেই, আমি দেখবা তোমরা বায়োলজি আমি তো মেইন বায়োলজি টিচার। তো আমি যখন তোমাদের বায়োলজি ক্লাস নেই, তখন আমি যদি আমি তো ইচ্ছা করলে তোমাদের খুব কঠিনভাবে, খুব প্রাণ দিয়ে খুব কঠিন পড়াইতে পারি। কিন্তু আমি পড়াই একেবারে মানে ব্যাক বেঞ্চার স্টাইলে পড়াই যেন তোমরা বুঝতে পারো। তো এটাই কাহিনী। পাঠকের মন আমি স্টুডেন্টের মন যদি না বুঝি, আমি যদি স্টুডেন্টকে না বুঝি, আমি যদি নিজের মতন যদি নিজেকে জাহির করতে যাই, আমি ধরো যে ইংলিশ বই বের করে ইংলিশ বই থেকে পড়াচ্ছি যে হ্যাঁ, এটা। তোমরা ভাবতেছো বাবা ভাই তো খুব জ্ঞানী মানুষ, ভাই তো পিএইচডি করা মানুষ। এটা আমার লাভ কি? আমার কোনো লাভ নাই। কারণ এটা তোমরা যদি নাই বোঝো তাহলে আমার মেইন কাহিনী কি তোমাদের বোঝানো। আমার মেইন মোটিভ বা আমার উদ্দেশ্যটা তোমরা যাতে ক্লাসটা বুঝতে পারো। এবং তোমরাই যদি ক্লাসটা না বুঝো তাহলে আমার সেখানে লাভটা কি বলো? উল্টা আমি যেগুলো ইংলিশ বই আছে, যেগুলো বড় লেখা ওইগুলো থেকে আমি পড়ে বাংলা করে ছোট করে তোমাদের সামনে দেব যাতে তোমরা সকলে বুঝতে পারো। এরকমই যেকোনো লেখার বা অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার কি? সরলতা, সরলভাবে লেখা। মানে সোজা কথায় মনের ভাব প্রকাশ করতে হবে যাইতে লেখক লেখকদের বুঝাইতে মানে পাঠকদের বুঝাইতে পারা যায়। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠকদের বুঝাইতে পারেন তিনিই শ্রেষ্ঠ লেখক। তাহলে শ্রেষ্ঠ লেখক হইতে গেলে কি করতে হবে? তোমাদের যারা পাঠকরা যদি সহজে বুঝতে পারে তাহলে সে শ্রেষ্ঠ লেখক হইতে পারে। পড়ে বলছে কারো অনুকরণ করিও না। মানে কারোকে কি নকল করবা না, কপি করবা না। ওকে? কারো অনুকরণ করবে না। এই যে অনুকরণে যে জাফর ইকবাল এই যে ইংলিশ বই থেকে কিছু দেখা যাচ্ছে যে ট্রান্সলেশন এ যে কপি পেস্ট করে দিয়ে দিয়েছে। এজন্য ধরো যে সুন্দর হয়েছে। মানে আমাদের ভিতরে আমি খুব দেখছি আমি মানে বই-টই মোটামুটি পড়ি তো।
তো সেই হিসেবে আমি দেখেছি যে আমাদের অনেক রাইটাররা যে যখন আমরা যখন যে অনুবাদক যে বইগুলো পড়ি, বিশেষ করে যে বিদেশি বইগুলো যখন অনুবাদ বাংলায়, অনেকে আছে কম্পিউটার ট্রান্সলেশন করেই দিয়ে দেয়। ওগুলো আসলে সেভাবে সুন্দর হয় না, বুঝছো? মানে পড়লে তোমার বিরক্ত লাগবে। তো এজন্য আসলে অনুকরণ করা ঠিক না। অনুকরণের দোষগুলো অনুকৃত হয়। অনুকরণে কি হয়? তুমি ধরো আমি যে দোষটা করি, তুমিও যদি সেইটাই আমাকে অনুকরণ করো, তাহলে সেই দোষগুলো তোমারও দেখবা যে সেই দোষগুলো চলে আসবে। গুণগুলো হয় না, বুঝছো? তুমি আমার গুণ তো ধরতে পারবা না। কারণ গুণ ধরা কিন্তু খুব কঠিন। একটা মানুষ গুণ জিনিসটা শেখা কঠিন। কিন্তু দোষটা শেখা সহজ। মানে পাপ কাজ করা খুবই সহজ কাজ, বুঝছো? পাপ করা খুব সহজ কিন্তু পুণ্যের কাজ করা খুব কঠিন কাজ। অমুক ইংরেজি বা সংস্কৃতে বাংলা লেখক এরূপ লিখিয়াছেন, আমিও এরূপ লিখিব। এই ধরনের জিনিসটা তুমি মনের ভিতর কখনো স্থান দিবা না। মানে এই যে হামিম ভাই এরকম এই জিনিসটা নিয়ে একটা কবিতা লিখছে। হামিম ভাই বৃষ্টি দেখে লিখে ফেললো যে যেমন আমি কিছুদিন আগে বৃষ্টি দেখে একটা কবিতা লিখেছিলাম যে, "তোমার হৃদয় জুড়িয়ে এসে আমার পাশে একটু থামুক। আজকে না হয় শহর জুড়ে মুষলধারে বৃষ্টি।" এখন তুমি ভাবলা যে হামিম ভাইয়া লিখেছে, আমিও তাহলে লিখব। তাহলে দেখবা যে এরকম হবে না। তুমি তোমার স্টাইলে লিখবা, দেখবা খুব সুন্দর হবে। বলে যে কথা প্রমাণ দিতে পারবা না, তুমি যে কথা প্রমাণ দিতে পারবা না তা লিখিও না। এটা তোমার শুধু লেখার জীবনে না, তোমার সারা জীবনেরই। তুমি যে কথা প্রমাণ জানো না, যেটা তুমি স্বচক্ষে দেখো নাই, সেটা সম্পর্কে কখনো মনেই ওইটা রাখবা না। আর ওটা নিয়ে কোনো রকম ঝামেলা করবা না। এইজন্য কিন্তু আমাদের অনেক সংসার ভেঙে যায়। আমরা হলো খুব ওভার থিংকার মানুষ। খুব ওভার থিংকিং করি। বুঝছো? এজন্য কি কোনো ওভার থিংকিং করা যাবে না। যে কথা তুমি প্রমাণ দিতে পারবে না তা কখনো লেখা যাবে না। ধরো আমি একটু লিখলাম যে ধরো যে অ্যাম কারোর বিষয়ে যে শান্ত ভাইয়া মেডিকুইজ থেকে পদত্যাগ করল। এরকম কিছু একটা লিখলাম। লিখলে এখন মনে করো যে আমি যদি প্রমাণ দিতে পারি তাহলে ঠিক আছে। তুমি আমাকে জিজ্ঞেস করলা যে, "আচ্ছা ভাই আপনি যে এই কথাটা বলছেন, এই যে কালকে বা এই কবিতাটা লিখছেন বা এই গল্পটা লিখছেন, এটা কি কতটা সত্য বা এটা কি? আপনি এটার প্রমাণ দেন।" আমি প্রমাণ দিতে পারলাম না। তাহলে তো এটা লাভ নাই। উল্টো দুর্নাম হবে, তাই না? এজন্য কি হয়? প্রমাণ যদি সবসময় দরকার হয় না, কিন্তু প্রমাণটা সবসময় হাতে রাখা উচিত। তাইলে এই যে ১২ টা কথা, এই ১২ টা রুলস সবসময় মনে রাখবা। বাংলা সাহিত্যের বাংলার ভরসা। এই নিয়মগুলি বাংলা লেখকদের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি। তাহলে এই যে ১২ টা উপরে যে ১২ টা রুলস, এই ১২ টা রুলস যদি একজন লেখক মানতে পারে তাহলে সেই লেখকের কি হবে? সেই লেখকের লেখা খুব উন্নতি হবে এবং খুব সুন্দর হবে। তাহলে আমি লেখাগুলো আবার একটু বলি যে আমাদের কি দরকার? তাহলে কি করা যাবে না? যশের জন্য লেখালেখি করা যাবে না। মানে খ্যাতির জন্য লেখালেখি করা যাবে না। খ্যাতিও হবে না। সাথে তোমার লেখাও ভালো হবে না। টাকার জন্য লেখা যাবে না। কারণ এখনো আমাদের টাকার যুগ আসে নাই যে এত বড় প্রফেশনাল লেখক আমরা এখনো হই নাই যে টাকার জন্য লিখব। ওকে? তাহলে যদি তুমি বুঝতে পারো তাহলে ২ টা। একটা যশের জন্য লিখবা না। ২ নাম্বার রুলস টাকার জন্য লিখবা না। ৩ নাম্বার রুলস কি? ৩ নাম্বার রুলস হলো তুমি যদি বুঝতে পারো যে তোমার লেখা দেশ বা মানুষের মঙ্গল কাজ করবে তাহলে অবশ্যই লেখালেখি করবা। বুঝছো? তাহলে ৪ নাম্বার রুলস কি? অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা, তারপরে পরনিপীড়ন, স্বার্থ সাধন যাদের উদ্দেশ্য, সে ধরনের লেখালেখি করা যাবে না। লেখালেখির মেইন উদ্দেশ্য থাকবে সত্য এবং ধর্ম। ওকে? তাহলে কি সাহিত্যের মেইন উদ্দেশ্য কি? সত্য এবং ধর্ম। সাহিত্য লেখার ভেতরে সবসময় সত্য থাকবে এবং ধর্ম থাকবে। কখনো কাউকে কষ্ট দিয়ে কখনো সাহিত্য লেখাটা এটা ঠিক না। বুঝছো? এই, এই লেখাগুলো আসলে মধ্যযুগে চলত খুব। তো এই লেখাগুলো আসলে এগুলোর কোনো নাম থাকে না। এগুলোর কোনো রকম শেষ পর্যন্ত এগুলোর কোনো মূল্য থাকে না, এগুলো হারিয়ে যায়। তাহলে আমরা রুলস কি পাইলাম? আমরা একটা পাইলাম যশের জন্য লেখালেখি করা যাবে না। ২ হলো টাকার জন্য লেখালেখি করা যাবে না। ৩ হলো যদি মনে করো যে তোমার লেখা আসলে দেশ জাতির কোনো উপকার করতেছে তাহলে লেখালেখি করবা। ৪ নাম্বার রুলস অসত্য, ধর্মবিরুদ্ধ, স্বার্থসাধন জিনিস লেখা যাবে না। লিখতে হবে সত্য এবং ধর্ম। ওকে? ভালো কথা লিখতে হবে। ভালো জিনিস লিখতে হবে। যাতে আসলে দেশের উপকার হয়, পৃথিবীর উপকার হয়, মানুষের উপকার হয়। তারপরে তুমি যে লেখালেখি করলে, লেখালেখি করে হঠাৎ যেকোনো জিনিস ছাপিয়ে ফেলবা না। ১-২ বছর বা অনেকদিন মাস তুমি ওটাকে ফেলে রাখবা। ওটা দেখবা, সংযোজন বিয়োজন করবা, বারবার নিজে পড়বা, কোথায় কি চেঞ্জ করতে হবে এটা দেখবা। দেখে তারপরে ওইটা আস্তে, আস্তে ছাপাবা। ওকে? তাহলে ৫ নাম্বার রুলস গেল। ৬ নাম্বার রুলস কি বলছে? ৬ নাম্বার রুল বলছে যে বিষয়ে তোমার অধিকার নাই। মানে যার বিষয়ে তোমার অধিকার নাই। বলে না? যে মনে করো যে তুমি যখন কাউকে একটা বকা দিলা বা মনে করো যে ওই যে ধরো তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ডকে তুমি বকা দিলা বা সে তোমার বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড না। তোমাকে বললে, "তুই আমাকে কোন অধিকারে বকা দিলি? বা তুই আমাকে কোন অধিকারে এই কথাটা বললি?" তো এই যে তখন তুমি কিন্তু কিছু বলতে পারবা না। কারণ তোমার অধিকার নাই। মনে করো ব্রেকআপ হয়ে গেল কথার কথা। ধরো তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে তোমার ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপের পরে যদি তুমি তাকে একটা বকা দাও, "এই তুমি আজকে বোরকা না পরে বাইরে বের হইছো কেন? বা তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে বাইরে বের হইছো কেন বলো?" তখন সে কি বলবে? তখন বলবে, "এই তুমি আমাকে কোন অধিকারে বকা দিলে? তুমি আমাকে এই এডভাইস দেওয়ার অধিকার তুমি কোথায় পাইছো?" তখন তুমি কি বলবা?
কিছুই বলতে পারবা না। তো বাস্তব জীবনে যেরকম লেখক জীবনে সেরকম। যে বিষয়ে তোমার অধিকার নাই সে বিষয়ে লেখালেখি করো না। আমি ধরো যদি আমি বায়োলজি পড়াই, আমি যদি এখন ম্যাথ নিয়ে যদি লেখালেখি আমি যদি ম্যাথের ক্লাস নেই, তাহলে আমাকে একজন বলতে পারে, "এই তুমি কি ম্যাথে পড়ো যে তুমি ম্যাথের ক্লাস নিচ্ছ?" তখন আমি কিছু বলতে পারবো? কিছু বলতে পারব না। তো এরকম জিনিস, ওকে? তাহলে যে বিষয়ে তোমার অধিকার থাকবে না, সে বিষয়ে তোমার কোনো বলারও দরকার নাই, কিছু দরকার নাই, ওকে? তারপরে ৭ নম্বর রুলস কি বিদ্যা প্রকাশের চেষ্টা করা যাবে না। বিদ্যা প্রকাশ মানে আমি যে খুব জ্ঞানী মানুষ এটা বোঝানোর কিছু নাই। তুমি যদি জ্ঞানী হও তাহলে এটা আপনা আপনি প্রকাশ পাবে। ওকে? এটা তোমাকে মানুষকে ঢোল পিটিয়ে বোঝানো লাগবে না। যে আমি খুব জ্ঞানী মানুষ, আমি খুব জানি এরকম না। আ তুমি যদি জ্ঞানী মানুষ হও তোমাকে এমনি মানুষ খুঁজে নেবে। তোমাকে যদি দরকার হয় মানুষ এমনি খুঁজে নেবে। বুঝছো? যদিও এখন আমাদের যুগে জ্ঞানের কদর খুবই কম। এখন মনে করো যে যত ছাপরি হইতে পারবা ততই তোমার মূল্য। যেমন দেখো যে আমি আমাদের গ্রুপে আমি যখন ক্লাস দেই, আমি একটা মানে একটা ফানি মিমস দিলে সেখানে ধরো যে ৫০, ৬০, ১০০ টা করে লাইক হয়, হাহা রিঅ্যাক্ট হয়, সুন্দরই হয়। আমি ক্লাস দিলে ১০-১৫ টা লাইক হয়। তাইলে কি? জ্ঞানীদের আসলে কদর খুব কম। তবুও কি বিদ্যা প্রকাশের চেষ্টা তোমরা করবা না। ওকে? আর কি বলছে? তারপরে যেকোনো জায়গায় যাই ধরো যে এক জায়গায় তোমার আ মানে মিমস আসতেছে না বা তোমার একটা হাস্যরস আসতেছে। তুমি ঢুকাই দিচ্ছ, না এখানে আমার একটু দিতেই হবে। তো এই জিনিসগুলো করা যাবে না। ওকে? মানে অতিরঞ্জিত কিছুই ভালো না। পৃথিবীতে আরেকটা জিনিস মনে রাখবা, অতি শব্দটা সবথেকে খারাপ শব্দ। ওকে? অতি কোন জিনিসই ভালো না। অতি ভালোবাসাও ভালো না। অতি অতিরিক্ত ঘৃণাও ভালো না। অতিরিক্ত পড়াশোনাও ভালো না। কিছুই ভালো না। ওকে? তাহলে কিছু এরকম কিছু চেষ্টা করবা না। ৯ নাম্বার রুলস কি বলছে? ৯ নাম্বার রুলস বলছে, এই যে তুমি যে লেখাটা লিখতেছ, এই লেখাটা তুমি কি করবা? তুমি তোমার বন্ধুদের পড়াবা। ওকে? তোমার বন্ধুদের সামনে তুমি বারবার পড়ে শোনাবা। তারপরে তুমি নিজে বারবার পড়ে শোনাবা। তোমার যদি প্রেমিকা থাকে, তোমার প্রেমিকাকে তুমি বারবার পড়ে শোনাবা। তোমার প্রেমিককে তুমি বারবার পড়ে শোনাবা। তারা যদি মনে করে যে না সুন্দর হচ্ছে, তুমি আবার বলো, আবার বলো, আবার বলো। তাহলে তুমি মনে করবা যে ওটা বেস্ট হইছে। ওকে? কিন্তু তোমার দেখা যায় তোমার প্রেমিকা বা তোমার প্রেমিক বা তোমার বন্ধু তাদের থেকে আপন তো আর পাঠক আমি না, তাই না? এখন তারাই যদি তোমার ওটা বিরক্ত হয় তাহলে আমাকে শুনাইলে আমি তো মারব ধরে। ধরো যে তুমি একটা কবিতা লিখলা, তোমার ফ্রেন্ডকে শুনাইলা ২ বার। শুনাইলে তোমার ফ্রেন্ড মনে করে যে, "এই না ভালো না।" তো তোমার ফ্রেন্ড পছন্দ করতেছে না, তোমার প্রেমিক পছন্দ করতেছে না, তোমার প্রেমিকা পছন্দ করতেছে না। তুমি যদি আমাকে এসে বলো, "ভাইয়া আমার কবিতাটা একটু শোনান।" আমি তো তোমাকে মাইর শুরু করে দেব যে, "কি লিখছিস?" তাই না? তো এরকম এজন্য তুমি বারবার পড়ে শোনাবা। যদি তাদের ভালো লাগে তাহলে সেই জিনিসটা তুমি কি করবা? তখনই দেখবা যে তোমার লেখাটা খুব ভালো হবে। এবং লেখার ভিতর কি থাকবে? ১০ নাম্বার রুলস হলো লেখার সরলতা। মানে লেখা খুব সিম্পল লিখতে হবে। যাতে খুব জটিলভাবে লেখা মানে নিজের বিদ্যা মানে প্রকাশের জন্য খুব জটিল মেটামরফোসিস স্টাইলে মানে একেবারে পস স্টাইলে লেখার কোনো দরকার নাই। ওকে? তুমি সরলতার ভাবেই লিখো। তারপরে কি বলছে? তারপরে কি এই জিনিসটা সবসময় মনে রাখবা যে সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন, তিনি শ্রেষ্ঠ লেখক। মানে যে আসলে সহজভাবে তার মনের ভাবটা পাঠকদের বুঝাইতে পারে সেই শ্রেষ্ঠ লেখক। ওকে? তারপরে ১১ নাম্বার রুলস কারো অনুকরণ করিও না। মানে কাউকে অনুকরণ করা যাবে না। আর ১২ নম্বর যে কথা প্রমাণ দিতে পারবা না তা লিখবা না। মানে যেটা তোমার কাছে কেউ যদি ইচ্ছা করে বলে যে, "আচ্ছা তুমি প্রমাণ দাও। এটা তুমি যে লিখছো এটা কি বাস্তবতা?" তাহলে প্রমাণ দিতে না পারলে লিখবা না। কারণ না হলে মানহানির মামলা করে দিবে। ওকে? তাহলে এমনিতেই ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। তোমাদের আর ক্লাসটা আমি দীর্ঘায়িত করব না। তো তোমরা এটা সবসময় মনে রাখবা যে, একজন লেখক হইতে গেলে বা একজন ভালো মানুষ হইতে গেলেও তোমার এই ১২ টা রুলস সবসময় মনে রাখবা। যে যশের জন্য লিখবা না। তুমি যেকোনো কাজই করো না কেন, কখনো খ্যাতি অর্জনের জন্য কাজ করবা না। কোন টাকার জন্য কখনো কাজ করবা না। কারণ পাওয়ার এবং টাকা এই ২ টা হলো পৃথিবীর সবথেকে খারাপ জিনিস। এই ২ টা থেকে সবসময় দূরে থাকবা। তারপরে যদি মনে করো যে, যে কাজটা তুমি এটা লেখা না, আমি এটা কাজ হিসেবেই ধরি। যে তোমার যে কাজটা যদি মনে করো তুমি যে কাজই করতেছো, সেটা যদি মনে হয় যে দেশের বা মানুষের জন্য কোনো মঙ্গলকরণ আনবে, তুমি অবশ্যই সেই কাজটা করো। লোকে কি বলল, পাছে লোকে কিছু বলল, এটা কখনো কান দিও না। তারপরে কি, কখনো অসত্য ধর্মবিরুদ্ধেও, তারপরে স্বার্থ সাধন যেগুলোর উদ্দেশ্য, এই ধরনের কোনো কাজই তুমি করবা না। এখানে আমি শুধু তোমাদের লেখালেখির জন্য বলতেছি না। এটা তোমার জীবনের জন্য রুলস। তোমার জীবনের জন্য ধরে ১২ টা রুলস মনে রাখবা। তারপরে যা লিখবা তা হঠাৎ ছাপাবা না। মানে তোমার যা তুমি শিখছো ওটা হুট করে বলে দিবা না কাউকে। ওকে? এটাই মনে রেখো। যে তুমি একটা জিনিস শিখেই হুট করে বলে দিবা না। তুমি আগে একটু রিসার্চ করো এটা নিয়ে। আরো রিসার্চ করো, আরো শিখো, আরো ভালো করে শিখো। তারপরে বলবা। তারপরে কি বলছে? যে বিষয়ে তোমার অধিকার নাই, সে বিষয়ে তোমার হস্তক্ষেপ করার কোনো দরকার নাই। যেটা তোমার অধিকারী মানুষ দিবে না, সেখানে যদি তুমি অধিকার খাটাতে চাও উল্টো অপমানিত হবা। এজন্য যেখানে অধিকার নাই সেখানে কোন হস্তক্ষেপ করো না। স্কিপ, স্কিপ, স্কিপ। ওকে? তারপরে বিদ্যা প্রকাশের চেষ্টা করবে না। যে তুমি খুব জ্ঞানী মানুষ। এটা প্রকাশ করার কোনো দরকার নাই। তোমার ভিতর বিদ্যা থাকলে সেটা এমনি, এমনি প্রকাশ পাবে। আমি দেখেছি আমি আগে খুব ফুটবল খেলা করতাম আমাদের এলাকা থেকে।
তো ফুটবল খেলার সময় অনেক সময় দেখতাম যে অনেক দলের অনেক প্লেয়াররা ধরো এই সেই খুব ড্রিবলিং করে খুব একটা খেলার আমি স্ট্রাইকার প্লেয়ার ছিলাম এবং খেলাধুলায় স্ট্রাইক খেলতাম। আল্লাহর রহমতে খেলাধুলায় খুব ভালোই ছিলাম। যদিও এখন অনেক বছর খেলাধুলা করি না। তো কি হতো? যারা ধরো যে আসছে, সে খুব ড্রিবলিং করে মানুষ ভাবতেছে সে খুব সেই প্লেয়ার খেলার মাঠে যেয়ে খেলতে পারে না। মানে ছেলে খেলে ভালো কিন্তু বল পায় না। বুঝছো? এমন অবস্থা। তাহলে আর এদিকে আমরা গোলের পরে গোল দিতে থাকি। তাহলে তোমার যদি ভিতরে যদি আসলেই তোমার ভিতর বিদ্যা থাকে, জ্ঞান থাকে, তোমার এমনি সেটা প্রকাশ পাবে। খেলার ভেতরে এমনি প্রকাশ পেয়ে যাবে। তোমার ওই যে ড্রিবলিং করে দেখানো লাগবে না। ওকে? তারপরে কি বলছে? যেকোনো জায়গায় পাকামি করার চেষ্টা করবে না। ওকে? মানে অতিরঞ্জিত কোন জিনিস বা অলংকার প্রয়োগ, রসিকতার চেষ্টা করবে না। তোমার যেখানে রসিকতা আছে তুমি লিখতে এমনিতেই চলে আসবে। ওকে? মানে কোন জিনিস আর্টিফিশিয়াল কোন জিনিসের করার দরকার নাই। তোমার লাইফেও। তোমার যেকোনো জিনিসের তোমার লাইফে আর্টিফিশিয়াল কিছু করার দরকার নেই। তুমি ধরো যে তুমি বন্ধুকে একটা কিছু মনে করো তোমাকে কেউ জিজ্ঞেস করল, ধরো তোমার গার্লফ্রেন্ডই তোমাকে জিজ্ঞেস করল, "আচ্ছা, আমাকে কেমন লাগছে বলো তো?" তুমি মনে করো যে বলে দিলে যে, "হ্যাঁ, তোমাকে আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে।" এরকম বলে দিলে শেষ। এখন তুমি মনে করো একটু সুন্দর করে বললে যে, "পটল চেরা চোখ, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা।" এরকম কি আছে না এরকম? নাকি চোখ তার মনে হয়, "চোখ তার কবেকার অন্ধকার বিদিশার নেশা।" তো এইরকম ভুং-চুং করার কোনো দরকার নাই। সিম্পল ভাবে বলো। তার যদি কোনো দোষ থাকে সেটাও বলো, গুণ থাকলে বলো। তাহলে দেখবা সেও ভাববে যে না তুমি সত্য কথা বলতেছো, মন থেকে বলতেছো। তো তুমি যদি ওকে বলো যে, "না, তোমার খুবই খুব সুন্দর লাগতেছে, মায়াবী, হ্যান-ত্যান, হ্যান-ত্যান।" তাহলে দেখবা যে সেও কি ভাববে যে চিটার বাটপার মানুষ। ওকে? তারপরে কি বলছে? তারপরে এই যে লেখালেখি কি করবা? যেটা লিখবে সেটা বারবার নিজে পড়বা, শুনবা। তোমার কাছে ভালো লাগলে সবার কাছে ভালো লাগবে। তারপরে লেখালেখির ভিতরে ১০ নাম্বার রুলস হলো সরলতা। তুমি যেটা লিখবে সেটা সরলভাবে লিখবে যাতে সকলে সেটা বুঝতে পারে। তারপরে ১১ নাম্বার কি? কাউকে অনুকরণ, কপি করা যাবে না। বুঝছো? পৃথিবীতে কাউকে কখনো কপি করা যাবে না। তুমি যদি হামিম ভাইয়াকে কপি করো, তুমি হামিম ভাইয়ের মতনই হবা। কিন্তু তুমি যদি হামিম ভাইয়াকে কপি না করে তুমি নিজের মতন কিছু করো, তাহলে তুমি এমন জায়গায় যাইবা যেখানে আর কেউ যেতে পারবে না। তারপরে কি বলছে? যে কথা প্রমাণ দিতে পারবে না তাহা বলো না। যেটা কখনো প্রমাণ দিতে পারবে না সেটা বলো না। তুমি মনে করো আজকে তোমাকে বললা যে, "এই তোমাকে আজকে দেখলাম যে ওই ছেলের সঙ্গে তুমি ফুচকা খেতে গেছো।" এখন সে বলল, "কি তুমি আমাকে এরকম অবিশ্বাস করলে? প্রমাণ দাও।" এখন তোমার কাছে যদি আসলে প্রমাণ থেকে ভিডিও-টিডিও থাকে বা ছবি-টবি তুলে রাখো, তাহলে দেখাইলে হয়ে গেল। এখন যদি প্রমাণ দিতে না পারো তাহলে উল্টা তোমার কেস খেয়ে যাবে। ওকে? তাহলে তোমাদের আজকে একটু আমি অনেক বেশি বলে ফেলেছি। ছোট একটা লেখা হলেও এখানে আসলে অনেক কিছু শিক্ষার আছে। এজন্য আমি মূলত একটু তোমাদের বেশি বলেছি। তো তোমরা ক্লাসটা ভালো করে দেখো এবং ভালো হলে